স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আজকের এই পর্বে আমি আপনাদের পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল দেখাবো যে আপনারা কিভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। আমি এখন অনলাইনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে ফর্ম রয়েছে সেই ফর্মটিতে আবেদন করে দেখাবো। আমি একজন ক্যান্ডিডেটের আবেদন এখন করব এবং এর থেকে আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে কোন প্রসেসের মাধ্যমে বা ধাপগুলো কী কী রয়েছে বা কী কী ডকুমেন্টস আপনার এখানে প্রয়োজন হবে, ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, তো কিভাবে আবেদন করবেন বিষয়টি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করে এখানে যেই সার্চ অপশন রয়েছে এখানে টাইপ করতে হবে www.ntrca.gov.bd, অর্থাৎ এনটিআরসির যেই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে। ঢোকার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখবেন ই রেজিস্ট্রেশন। এই ই রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন ই রেজিস্ট্রেশন লগ ইন, এটাতে ঢুকবেন। ঢোকার পরে এখানে কিন্তু যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য ইন্টারফেস সেটা আপনি দেখতে পারবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বোর্ড, অর্থাৎ যেই ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য যেই বিজ্ঞপ্তিটা সেই বিজ্ঞপ্তিটা এখানে দেখতে পারবেন এবং ইতিপূর্বে এর আগে যেসব চিঠিগুলো হয়েছিল সেসব চিঠিগুলো এখানে এই নোটিশ বোর্ডে আপনি দেখতে পারবেন। আর দ্বিতীয় যেটা লাল করা আছে, এই লালটাই হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে আবেদন। এখানে ঢুকলে আপনি আবেদন করতে পারবেন। আর আপনার জেলাতে বা উপজেলাতে কোথায় কোন প্রতিষ্ঠানে কতটা শূন্যপদ রয়েছে সেই বিষয়টা দেখতে পারবেন এই লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট থেকে। এখান থেকে চুজ ওয়ান থেকে ইনস্টিটিউটস অফ ডিস্ট্রিক্ট আপনার ডিভিশন দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, দিয়ে আপনি এখানে ঢুকে দেখতে পারবেন। এ সম্পর্কিত আমি একটা ভিডিও দিয়েছি, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এর লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এ পর্বে আমি দেখাবো কিভাবে আপনারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। তো এই যে লাল করা যেই ই অ্যাপ্লিকেশন আছে পাবলিক সার্কুলার 2025/6/16 অর্থাৎ 6 জুন 2025, এটাতে আপনারা ঢুকবেন। ঢোকার পরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির 2025 এমন একটা লেখা দেখবেন এবং এর উপরে টাইটেলে আপনারা কিছু দেখতে পারবেন, কিছু লেখা দেখতে পারবেন। এখানে লেখা আছে এনটিআরসি, এখানে আছে হোম, অ্যাপ্লিকেন্ট কপি, ফটো রিসাইজার, এরপর আছে এস ক্যালকুলেটর, তারপর আছে কাস্টমার কেয়ার। তো হোম বলতে এখানে যখন আপনি ঢুকবেন তখন, অর্থাৎ এই এখন আমরা যে পেজে আছি সেটাই হচ্ছে হোম পেজ। অ্যাপ্লিকেন্ট কপিতে যদি আপনি ঢোকেন তাহলে এখানে আপনার যেই ব্যাচ, রোল আর ডেট অফ বার্থ এটা দিলে পরেই কিন্তু আপনি অ্যাপ্লিকেন্ট কপি আপনি পাবেন। এরপর আসি যে ফটো রিসাইজার। ফটো রিসাইজার আপনি যখন প্রেস করবেন তখন আপনার দেখেন এখানে কি কি আপনার সাইজের ফটো লাগতেছে। আপনার যেই ছবি লাগবে এবং সিগনেচার লাগবে, এবং এই ছবিটা লাগবে হচ্ছে 300x300 পিক্সেল, আর যেই সিগনেচার লাগবে সেই সিগনেচারটা হচ্ছে 300x80 পিক্সেল। তো এটা হচ্ছে ফটো রিসাইজার। তো এটা আলাদা জন্য একটা ট্যাবে এটা চলে আসবে। তো আপনার যদি ফটোটা রিসাইজ করা না থাকে সেক্ষেত্রে আপনি এই ফটোটা এখান থেকে রিসাইজ করে নিতে পারবেন। আর আমি আপনাদের বলে নিই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে 18তম আবেদনের সময় আপনি অনলাইনে যেই ছবিটা এবং সিগনেচারটা আপলোড করেছিলেন ঠিক সেই সেম ছবি এবং সেম সিগনেচার আপনি আপলোড করবেন। তা না হলে কিন্তু আপনার আবেদনটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বা রিজেক্ট হয়ে যাবে, যেহেতু এনটিআরসি এরূপ একটা নির্দেশনা অলরেডি কিন্তু দিয়েছে, যেটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যেই সার্কুলার সেই সার্কুলারে কিন্তু এটা স্পষ্টভাবে লেখা আছে, আপনারা সেটা একবার পড়ে নেবেন।
তো যাই হোক, এরপরে যেই রয়েছে হচ্ছে এজ ক্যালকুলেটর, অর্থাৎ আপনার বয়স কত সেটা এখান থেকে এখানে ক্যালকুলেটর করে নিতে পারবেন। তো 4 জুনে 2025 কিন্তু হচ্ছে এই রেজাল্টটা প্রকাশিত হয়েছিল 18তম নিবন্ধনের, এবং এই দিনকেই লাস্ট ডেট ধরা হচ্ছে, অর্থাৎ 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বা এর পূর্বে যাদের বয়স 35-এর মধ্যে রয়েছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। তো এখান থেকে আপনারা এই এজটা ক্যালকুলেট করে নিতে পারবেন। তো এরপর আছে কাস্টমার কেয়ার। তো কাস্টমার কেয়ারে প্রেস করার পরে আপনি কাস্টমার কেয়ারের একটা নাম্বার দেখতে পারবেন, এবং সেখানে আপনি কথা বলে আপনি ডিটেলস জেনে নিতে পারবেন, অর্থাৎ এই সংক্রান্ত কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে এটা জেনে নিতে পারবেন। আর এখানে কিন্তু ডিটেলস কিছু কথা বলা আছে, আমি আমার এর পূর্বের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, এই কারণে আমি এই ভিডিওতে আর সেটা আলোচনা করতে চাচ্ছি না। আপনারা কাইন্ডলি এটা একটু পড়ে নেবেন, আর এটা ব্যাখ্যা যদি শুনতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটা রয়েছে সেটা একটু কাইন্ডলি দেখে নেবেন। আমি এখন চলে যাচ্ছি সরাসরি আবেদনে। তো স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে আপনারা এমন পাবেন আবেদন ফর্ম। আবেদন ফর্মে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ব্যাচ সিলেক্ট করবেন। তো ব্যাচ এখানে বলতে 17তম নাকি 18তম, কেবলমাত্র 17তম নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছিল তারা, আর 18তমতে যারা রয়েছে তারা, এই দুজন ছাড়া আর কেউ এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। তো যেহেতু আপনি 18তম এখানে সিলেক্ট করবেন, করার পরে এখানে রোল নম্বর রয়েছে, রোল নম্বর আপনি এখানে সিলেক্ট করবেন। তো এই রোল নম্বর আপনি আপনার যেই অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডেও পাবেন, বা যে ই সার্টিফিকেট রয়েছে সেই ই সার্টিফিকেটেও আপনি কিন্তু এই রোল নম্বরটা পেয়ে যাবেন। তো রোল নম্বরটা আপনারা এখানে টাইপ করবেন। এরপরে রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। এখানে আপনি জন্ম তারিখ টাইপ করবেন। প্রথমে দিবেন হচ্ছে দিন, তারপর মাস, তারপর ইয়ার, এবং যেহেতু দিন, মাস এবং ইয়ারের মাঝখানে হাইফেন রয়েছে, ঠিক আপনি হাইফেন দিবেন। এরপরে নিচের দিকে পাবেন হচ্ছে ভেরিফাই। তো এখানে রিমেম্বার মিতে যদি ক্লিক করেন তাহলে আপনার যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা সেভ হয়ে থাকবে, এবং পুনরায় আপনার রোল আর যেই জন্ম তারিখ এটা আর প্রবেশের কোনো প্রয়োজন হবে না। তো আপনি চাইলে টিক দিয়েও রাখতে পারেন, চাইলে টিক নাও দিতে পারেন। এরপরে ভেরিফাই যখন ক্লিক করবেন, তো এই পেজে আসার পরে আপনি কিন্তু কিছু ইনফরমেশন অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাবেন। যেমন সামনে উপরে লেখা আছে সাম ইনফরমেশন কামস ফ্রম ইয়োর রেজিস্ট্রেশন ডাটা, অর্থাৎ আপনার রোল নাম্বার দেওয়ার সাথে সাথে অনলাইনে আপনার যে ইনফরমেশন রয়েছে সেটা থেকে অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর বলতেছে দ্যাট ইনফরমেশন ইজ রিড অনলি, অর্থাৎ এটা কেবলমাত্র আপনি পড়তে পারবেন, কিন্তু এটা কোনো কারেকশন করতে পারবেন না। তাহলে এটা কি দেখেন এখানে যে নেম, ফাদার্সেস নেম, মাদার্সেস নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি। আমি আবার বলতেছি নেম, ফাদার্সেস নেম, মাদার্সেস নেম, ডেট অফ বার্থ আর ন্যাশনালিটি। তো ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, এটা সবার জন্য বাংলাদেশি, এজন্য এটা গুরুত্বপূর্ণ না হলেও বাকি যেই 4টা ইনফরমেশন রয়েছে, অর্থাৎ নিজের নাম, বাবার নাম, মায়ের নাম আর জন্ম তারিখ, এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই তথ্যে যদি কোনো গরমিল হয়ে থাকে তাহলে পরবর্তীতে আপনার চাকরি হওয়ার পরেও কিন্তু বেতনে গিয়ে ঝামেলা হবে, যতক্ষণ পর্যন্ত এই তথ্য আপনার কারেক্ট না হবে। অর্থাৎ ইএফটির মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যে সিস্টেমটা, অর্থাৎ আইবাস সিস্টেমে যে বেতনটা হবে, এখানে কিন্তু আপনি বেতন পাবেন না যদি এই ইনফরমেশনে আপনার কোনোরূপ ভুল থাকে। তো যেহেতু এনটিআরসিএ এই তথ্যগুলো সংশোধনের জন্য সুযোগ দিয়েছে, যাদের সার্টিফিকেটে এই ধরনের ভুল রয়েছে দ্রুত আপনারা এনটিআরসিএর অফিসে গিয়ে আবেদন করে এই তথ্যগুলো যদি ভুল থাকে সঠিক করে নেবেন। এরপর আসি বাকি যেই ইনফরমেশনগুলো রয়েছে, এই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে কিভাবে পূরণ করবেন। এখানে বাম পাশে দেওয়া আছে যে জেন্ডার, আপনি যদি মেল হন মেল দিবেন, যদি ফিমেল হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন। এরপর আছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আছে ম্যারিড, আনম্যারিড, আদার। তো যদি ম্যারিড হন তাহলে ম্যারিড সিলেক্ট করবেন, আনম্যারিড হলে আনম্যারিড সিলেক্ট করবেন। রিলিজিয়ন,
রিলিজিয়ন এখানে আছে বুদ্ধিজম, খ্রিস্টানিটি, হিন্দুইজম, ইসলাম, অর্থাৎ 4 ধরনের এখানে ধর্মের লোক বাংলাদেশে বসবাস করে থাকে, যার কারণে এই 4টা ধর্মের কথা এখানে উল্লেখ আছে। তো আপনার যেই ধর্ম সেই ধর্মটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে বলতেছে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট। এখন আপনাকে কিভাবে আইডেন্টিফাই করবে, এখানে আছে এনআইডি, বার্থ রেজিস্ট্রেশন আর পাসপোর্ট। অর্থাৎ কারো যদি এনআইডি না হয়ে থাকে তাহলে তাকে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট দিয়ে আইডেন্টিফাই করা যাবে। অর্থাৎ আপনার যেটা খুশি সেটা দিয়ে এখানে আইডেন্টিফাই হতে পারবেন। তো বেশিরভাগ বা সবাই এখানে এনআইডি দিয়েই, যেহেতু আমরা পরিচিত, আমরা এনআইডি সিলেক্ট করব এবং এখানে এনআইডি নাম্বারটা আমাদের লিখতে হবে। এনআইডি নাম্বার দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে নেক্সট বাটনে। নেক্সট বাটন ক্লিক করার পরে এখানে দেখবেন যে আসতেছে কন্ট্যাক্ট ডিটেলস। অর্থাৎ এখানে কিন্তু বলতেছে স্টেপ 2 অফ 8, অর্থাৎ 8টা ধাপের মধ্যে আমরা কেবলমাত্র 2 নম্বর ধাপে রয়েছি। তো এই 2 নম্বর ধাপে এসে এখানে আপনার চাচ্ছে হচ্ছে মোবাইল নম্বর, এখানে চাচ্ছে ইমেইল। তো আমরা এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেব এবং এখান থেকে ইমেইল নাম্বারটা আমরা দিয়ে দেব। দেওয়ার পরে এরপরে নিচে আছে ডিস্ট্রিক্ট। এখানে ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করবেন, যার যেই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যেই থানা সেই থানাটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এখানে পোস্ট কোড আছে, পোস্ট কোডটা দিবেন। তো প্রথম আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। এরপর আমরা যেটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, এই দুটো অ্যাড্রেসই আপনি এখানে লিখবেন। এরপরে আবার ডিস্ট্রিক্ট এখানে থেকে পূরণ করবেন, থানা পূরণ করবেন এখান থেকে এবং পোস্ট কোড পূরণ করবেন, করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার দেখেন এরপর পরবর্তী ধাপ কিন্তু অলরেডি চলে আসছে। তো এরপর আসি আমাদের যেই 3 নম্বর ধাপ, সেই 3 নম্বর ধাপে। এই 3 নম্বর ধাপ বা 3 নম্বর স্টেপ যেটা রয়েছে এখানে বলতেছে পুলিশ ভেরিফিকেশন এরিয়া। অর্থাৎ কোথায় আপনার পুলিশ ভেরিফিকেশন হবে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে বা সেই অ্যাড্রেসটা এখানে উল্লেখ করতে হবে। তো এখানে সুন্দর করে কিন্তু লেখা আছে, দেখেন সিলেক্ট বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ বা এসবি জুরিডিকশন বেসড অন ইওর পার্মানেন্ট অ্যাড্রেস। অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানার এগেনস্টে পুলিশ ভেরিফিকেশন হবে। অর্থাৎ আপনার সত্যিকার অর্থেই কি বাংলাদেশে বাড়ি আছে কি না সেই জিনিসটা যাচাই করবে, যার কারণে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা অর্থাৎ স্থায়ী ঠিকানাতে আপনার এই পুলিশ ভেরিফিকেশনটা হবে। এই কারণে আপনাকে এই ডিভিশনটা সিলেক্ট করতে হবে। ডিভিশন সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটাও সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে আপনার যেই থানা সেই থানাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আমরা 4 নম্বর স্টেপে চলে আসছি। এখানে বলতেছে অ্যাড অর রিমুভ চয়েসেস। এখানে বলা হচ্ছে যে সার্চ ক্রাইটেরিয়াগুলো ঐচ্ছিক, প্রয়োজন মতো এক বা একাধিক অপশন সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ যদি কোনো একটি জেলার শূন্যপদের তালিকা দেখতে চান তাহলে শুধুমাত্র ওই জেলাটি সিলেক্ট করুন, অন্য কোনো ক্রাইটেরিয়া বা অপশন সিলেক্ট করার প্রয়োজন নেই। কোনো অপশন সিলেক্ট না করেও সার্চ করতে পারবেন। তো এখানে দেখেন আপনার অল অথরিটিস, আপনি যদি মনে করেন যে আমি কেবলমাত্র ডিএমই অর্থাৎ ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন অর্থাৎ মাদ্রাসার যেই প্রতিষ্ঠানগুলো আছে, আপনি যদি মনে করেন যে আমি এই প্রতিষ্ঠানগুলো কেবলমাত্র দেখব, তাহলে এটার উপর চাপ দিতে পারেন। দিলে পরে আপনার মাদ্রাসার যত আছে সেগুলো আপনি দেখতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি মাদ্রাসা আর ডিটি ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ কারিগরি যে শিক্ষা বোর্ডের আন্ডারে যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সেসব প্রতিষ্ঠানগুলো আপনি যদি দেখতে চান, অর্থাৎ মাদ্রাসা আর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে এটাতে ক্লিক করলেই আপনার ডিটেলস অর্থাৎ এই দুটার আন্ডারে যেসব প্রতিষ্ঠান আছে সেটা আপনি কিন্তু দেখতে পারবেন। এরপর রয়েছে ডিএসএইসি অর্থাৎ ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন অর্থাৎ জেনারেল যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে
সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি আপনি দেখতে চান, এটাতে ক্লিক করলেই সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসবে। এরপর আছে যে ডিএসএসি আর ডিটি, অর্থাৎ সাধারণ যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো, আর টেকনিক্যাল যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আসবে। আর যদি মনে করেন যে আমি কেবলমাত্র টেকনিক্যাল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা আপনি ডিটিইতে ক্লিক করলে যে টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম ডিএসএইসি। এটাতে যদি আমি ক্লিক করে যদি আমি সার্চ করি তাহলে দেখুন আমি কিন্তু এই মানে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আন্ডারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানগুলো এখানে কিন্তু শো করতেছে। এবং এখানে কতটি সার্চ অপশনে পাওয়া গেছে সেই সার্চ অপশনের সেই সংখ্যাটাও কিন্তু এখানে শো করতেছে। এখানে বলতেছে 2727টি পদ পাওয়া গিয়েছে। এখানে একটা সতর্কবার্তা রয়েছে, এটা একটু পড়ুন, আমি পরে শোনাচ্ছি, মনোযোগ সহকারে এটা দেখুন। এখানে বলা হচ্ছে সতর্কতার সাথে কাঙ্ক্ষিত পদসমূহ নির্বাচন করুন। আপনি সর্বোচ্চ 40টি পদ নির্বাচন করতে পারবেন। কোনো পদ নির্বাচন করতে হলে উক্ত পদটির উপরে ক্লিক করুন। প্রসেসটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সফলভাবে নির্বাচিত পদটিতে একটি সবুজ টিক চিহ্ন প্রদর্শিত হবে। নির্বাচিত পদটি বাতিল করতে সেটির উপরে আবারও ক্লিক করুন। প্রসেসটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অনুসন্ধানে প্রাপ্ত শূন্য পদসমূহ ছোট ছোট ধাপে প্রদর্শিত হয়। প্রতিটি ধাপে 20টি করে পদ রয়েছে। পরবর্তী 20টি দেখতে নেক্সটে ক্লিক করুন। অর্থাৎ এই ধাপে আপনি কেবলমাত্র 20টা দেখতে পারবেন। নিচে যত যাবেন, যাওয়ার পরে এখানে কেবলমাত্র 20টা দেখতে পারবেন। তো আপনি যদি মনে করেন 2 নম্বর ধাপ পৃষ্ঠা দেখবো, 3 নম্বর পৃষ্ঠা দেখবো, 4 নম্বর পৃষ্ঠা দেখবো, অর্থাৎ এই যেখানে নেক্সট আছে নেক্সট এখান থেকেও ক্লিক করতে পারবেন, অথবা উপরে এখানে কিন্তু নেক্সট রয়েছে এখান থেকেও নেক্সট ক্লিক করতে পারবেন। অর্থাৎ তাহলে পরবর্তী প্রতিষ্ঠানটা আপনি দেখতে পারবেন। তো এখানে লেভেল আসি যে আসলে কোন লেভেলের প্রতিষ্ঠান আপনি দেখতে চাচ্ছেন। এটা যদি দেখতে চান তাহলে এটা দেখতে পারবেন। যেমন এখানে আছে আলিম মাদ্রাসা, তারপরে অ্যাটাচড দাখিল ভোকেশনাল মাদ্রাসা, তারপর বলতেছে অ্যাটাচড এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট, তারপর আছে দাখিল মাদ্রাসা এসএসসি পর্যন্ত ক্লাস 1 থেকে। অর্থাৎ প্রতিষ্ঠানের যে ধরন, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আপনি দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে চয়েস করতে পারেন। যেমন আমি যদি এখানে দেখি যে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল যেগুলো আছে, আমি যদি সেটা সার্চ করি তাহলে সার্চে ক্লিক করলে কেবলমাত্র সেই প্রতিষ্ঠানগুলো আসবে। যেমন এখানে 150টা এখন শো করতেছে। এখানে খুব স্পষ্ট করে বলে দিচ্ছে 150টি পদ পাওয়া গিয়েছে। এখন কোন পোস্টের এগেনস্টে আপনি খুঁজতেছেন, যেহেতু আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার, তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্টটা আমরা অলরেডি সিলেক্ট করেছি আমরা এখান থেকে। এবার বলতেছে অল পোস্ট ক্যাটাগরিজ। এখন কোন ক্যাটাগরির প্রতিষ্ঠান আপনি এখানে খুঁজতে চাচ্ছেন, আসলে এটা কি জেনারেল, টেকনিক্যাল নাকি মাদ্রাসা, আপনি এখান থেকে কিন্তু এগুলাও খুঁজতে পারেন। আপনি যদি মনে করেন অল পোস্ট ক্যাটাগরিজ খুঁজবেন তাও খুঁজতে পারেন। তো এখানে আপনাদের একটা কথা সতর্ক করে দিই, সেটা হচ্ছে এখানে যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান যদিও আলাদাভাবে সিলেক্ট করা যায়, আপনারা এখানে অল লেভেল সিলেক্ট করবেন, তাহলে সকল প্রতিষ্ঠানগুলোই আসবে। যেমন আমি এখানে অল ডিস্ট্রিক্ট যদি আমি এখানে লিখি, লেখার পরে সাপোজ আমি এখানে দেখাচ্ছে ঢাকা লিখলাম, লেখার পরে ঢাকার ভিতরে দেখাচ্ছে মিরপুর, আমি এখান থেকে সিলেক্ট করে দেব। মিরপুর সিলেক্ট করার পরে আমি এখানে সার্চ অপশনে যদি ক্লিক করি তাহলে মিরপুরে কয়টা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানটা এখানে শো করবে। যেমন এখানে মিরপুরে হচ্ছে 2টা প্রতিষ্ঠান রয়েছে, সেই 2টা প্রতিষ্ঠান এখানে শো করতেছে। এবং এই 2টা প্রতিষ্ঠান কোন জায়গায়, এটা হচ্ছে ডিএসএইচই এর আন্ডারে। এখন আমি যদি অল অথরিটির আন্ডারে খুঁজি তাহলে কিন্তু অল অথরিটির আন্ডারে চলে আসবে, অর্থাৎ অল অথরিটির আন্ডারেই 2টা পদ রয়েছে, 2টা প্রতিষ্ঠান রয়েছে।
আমি এখন যদি মিরপুর বাদে আমি দেখা যাচ্ছে কাফরুল থানার মধ্যে যদি খোঁজ করি, তাহলে এখানে কিন্তু কোনো পদ সংখ্যা আসলে নাই বা শূন্যপদ এখানে নাই। আর আমি যদি এখানে যদি থানা যদি সিলেক্ট না করে কেবলমাত্র ঢাকা ডিস্ট্রিক্টটাই রেখে যদি আমি এখানে সার্চ করি, তাহলে দেখেন এখানে ৮৬টি এখানে কিন্তু পদ রয়েছে। এখন মনে করেন আপনি হচ্ছে আলহাজ আব্দুর রাজ্জাক ইসলামিয়া হাই স্কুল, এখন এটা আপনি সিলেক্ট করবেন, তাহলে কি করবেন, এটার উপর একটা টিক চিহ্ন দিবেন, তাহলে এটা কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেল। এরপরে সাপোজ মনে করেন এখানে আছে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় আপনি এখানে সিলেক্ট করতে পারেন, তাহলে অলরেডি আমার কিন্তু 2টা সিলেক্ট হয়ে গেল। তারপরে এখানে আরেকটা প্রতিষ্ঠান আছে আদর্শ হাই স্কুল, এই আদর্শ হাই স্কুলটা আপনি এখানে মনে করেন সিলেক্ট করলেন। আর এটা কোথায়, এটা কিন্তু নিচে কিন্তু লেখা আছে যে এখানে লেভেল বলা হচ্ছে সেকেন্ডারি স্কুল, যেটা 6 থেকে 10 পর্যন্ত, এটা হচ্ছে জেনারেল শাখা, জেনারেলদের জন্য, সাবজেক্ট আপনার ইংলিশ। এখানে যে ইন নম্বর, সেই ইন নম্বর প্রতিষ্ঠানের IIN ইন নম্বর, সেই ইন নম্বরটা এখানে দেখতে পারবেন, এবং এর লোকেশনটা আসলে কোথায়, ঢাকা জেলার ভিতরে এখানে কোথায় সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। যেমন লোকেশন সাভার, ঢাকা। আর অথরিটি অর্থাৎ এটা আর মানে কার আন্ডারে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আন্ডারে, DSAC এর আন্ডারে এটা কিন্তু এটা শো করতেছে। অর্থাৎ জেনারেল এখানে সবগুলাই, এখানে বেশিরভাগ জেনারেল দেখাচ্ছে। যেমন এটা হচ্ছে মাদ্রাসা রয়েছে, যেমন এই প্রতিষ্ঠানটা হচ্ছে মাদ্রাসা, এখানে যার কারণে এখানে মাদ্রাসাটা আপনারা দেখতে পারবেন। এখানে অথরিটি আছে DME, অর্থাৎ প্রত্যেকটাতে এখানে মাদ্রাসা, জেনারেল, আবার DTEর আন্ডারে থাকলে সেখানেও কিন্তু সেটা লেখা থাকবে। তো এগুলো যখন আপনি দেখতে পারবেন, দেখার পরে আপনার যখন এটা সিলেক্ট হয়ে যাবে, সাপোজ এখান থেকে আমি এই 3টা, তারপরে এখানে আজিজিয়া ইসলামিয়া হাই স্কুল এটা আমি সিলেক্ট করলাম, করার পরে দেখা যাচ্ছে আমি হয়তো এই কয়টাই সিলেক্ট করলাম এখান থেকে, করার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখেন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে বলা হচ্ছে অর্ডার, রিমুভ বা চয়েসেস, এই পয়েন্টগুলো একটু দেখেন। এখানে কিন্তু খুব সুন্দর করে বলে দিয়েছে আপনাকে কি করতে হবে। বলতেছে নির্বাচিত পদসমূহকে পছন্দের অগ্রাধিকার অনুযায়ী সাজান। এখন আপনি কোনটা ফার্স্ট চয়েসে রাখবেন, কোনটা সেকেন্ড চয়েসে রাখবেন, কোনটা থার্ড চয়েসে রাখবেন, এভাবে 40টা মানে প্রতিষ্ঠানকে আপনাকে এখন সাজাইতে হবে। এখন দেখা যাচ্ছে যেই প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন, সেই প্রতিষ্ঠানের সিরিয়াল যদি আপনার 40 নম্বরে হয়, বা আপনার যেই প্রতিষ্ঠানে চাকরি করার স্বপ্ন রয়েছে ওটা সিরিয়াল আপনি 40 নম্বরে রাখলেন, তাহলে কিন্তু ওটাতে আপনার চাকরি হবে না। প্রথম সিরিয়ালে যেটা থাকবে সেটাই কিন্তু আপনার চাকরি হবে যদি আপনার নাম্বারটা ভালো থাকে। বলতেছে ঊর্ধ্বমুখী তীর চিহ্নে ক্লিক করলে পদটি পছন্দক্রমের এক ধাপ উপরে উঠবে, আর নিম্নমুখী ক্লিক করলে এক ধাপ নিচে যাবে। আবার মাউস দিয়ে কিন্তু ড্র্যাগ করে ড্রপ করে উপর নিচে যাওয়া যাবে। আবার কোনো পদকে বাদ দিতে চাইলে ক্রস আইকনে পরপর 2বার ক্লিক করতে হবে, আর পরবর্তী ধাপে যাওয়ার জন্য নেক্সট বাটনে ক্লিক করতে হবে। খুব সুন্দর করে এখানে আপনাকে কিন্তু বলে দিয়েছে। তো এখানে দেখেন যে আমি কিন্তু এখানে কোন এই যে সব জায়গায় অ্যাসিস্ট্যান্ট টিচার, তো প্রতিষ্ঠানের নাম আসতেছে আলহাজ আব্দুর রাজ্জাককে আমি 1 নম্বরে রেখেছি, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এটাকে আমি 2 নম্বর রাখছি। তো সাপোজ আমি এই আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এটাকে সাপোজ আমি 1 নম্বরে নিব, তাহলে কি করব, আমি হচ্ছে এখান থেকে আমি মুভ আপওয়ার্ড এখানে নিলে পারে আমার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়টা 1 নম্বর সিরিয়ালে আমার চলে গেল। এখন আমি যদি দেখা যাচ্ছে এই আজিজিয়া ইসলামিয়া হাই স্কুল এটাকে দেখা যাচ্ছে আমি 1 নম্বরে নিতে চাই, হয়তো আমার এটা ভুল হয়ে গেছে, এখন আমি এটাকে 1 নম্বরে নিতে চাই, তাহলে তীর চিহ্ন দিলেও এদিকে এক ধাপ করে উঠতে যাবে। আর যদি মনে করি যে আমি এটাকে মাউস দিয়ে চাপিয়ে ধরে রেখে এইভাবে দেখেন উঠাই নিয়ে চলে গেলাম, তাহলে ওটা 1 নম্বরে চলে গেল। কিন্তু আমি এখানে গিয়ে 1 নম্বরে ছেড়ে দিলাম। এখন দেখা যাচ্ছে না আমার এটা ভুল হয়ে গেছে, আমি 1 নম্বরে আমি প্রতিষ্ঠানই আমি রাখবো না আমার চয়েস লিস্টে, তাহলে কি করব, এখানে আমাকে ডাবল ক্লিক করতে হবে। এখানে মাউস ধরলেই আপনার কিন্তু ওখানে বলে দিবে যে ডাবল ক্লিক টু রিমুভ দিস চয়েস।
বাস ডাবল ক্লিক করে দেন, খুব সুন্দর করে ওটা চলে গেল। তো যখন আপনি সকল প্রতিষ্ঠান 40টা প্রতিষ্ঠান এখানে সাজাবেন, সাজানোর পরে আপনার কিন্তু এখানে 40টা সিরিয়াল চলে আসবে। তো আমি এখন দেখাচ্ছে হয়তো এখানে 3টা প্রতিষ্ঠান সিলেক্ট করছি, আমি আরও প্রতিষ্ঠান সিলেক্ট করব, তাহলে আমি কিন্তু প্রিভিয়াসে চলে যেতে পারবো। প্রিভিয়াসে গিয়ে আমি এখানে দেখাচ্ছে আমার যে সার্চটা আমি দেখাচ্ছে এখন অন্য জেলাতে হয়তো দিব, হয়তো গাজীপুর আমি এখান থেকে সিলেক্ট করব, তাহলে আমি এখানে গাজীপুর গেলাম, যেহেতু ঢাকাতে সিলেক্ট করেছি। এখন গাজীপুরে দেখা যাচ্ছে সব প্রতিষ্ঠানের টাই আমি এখানে দেখতে চাচ্ছি। এখান থেকে আপনি যেটার উপর চাপ দেবেন সেটাই আপনার সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনারা 40টা প্রতিষ্ঠান কিন্তু সিলেক্ট করে নেবেন। দেখুন আমি কিন্তু এক এক করে এই 40টা প্রতিষ্ঠান কিন্তু সিলেক্ট করতেছি, এবং আপনার এখানে অটোমেটিক্যালি এই 40টার বেশি কিন্তু আর সিলেক্ট হবে না। তো এগুলো আমার যখন সিলেক্ট হয়ে গেল, এগুলো সিলেক্ট হয়ে থাকলো বাস। এরপরে আমি গাজীপুর ছাড়া দেখা যাচ্ছে আমি হয়তো ফরিদপুরে আমি চয়েস করব, তাহলে আমি ফরিদপুরে এখানে ক্লিক করলাম, তাহলে এখানে যত প্রতিষ্ঠান আছে এটা ফরিদপুরের প্রতিষ্ঠান হয়ে গেল। জাস্ট খালি আমি ক্লিক করলেই সেটা সিলেক্ট হয়ে গেল, সেটা কিন্তু আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে অর্থাৎ আমি যেখানে টিক দেবো সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আমার যে কতগুলো প্রতিষ্ঠান আমি সিলেক্ট করছি সেই প্রতিষ্ঠানগুলো এখানে চলে আসছে, যেমন 30টা প্রতিষ্ঠান। এরপরে আপনাকে যেতে হবে নেক্সট বাটনে যাওয়ার পরে এখানে বলা হচ্ছে পূর্ববর্তী ধাপে পছন্দকৃত পদসমূহে যদি আপনি প্রাথমিক সুপারিশের জন্য নির্বাচিত না হন, তাহলে এনটিআরসিএ কর্তৃপক্ষ বাংলাদেশের যে কোনো প্রান্তরে শিক্ষা প্রতিষ্ঠানে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য শূন্য পদ প্রাপ্তি সাপেক্ষে প্রাথমিক সুপারিশের জন্য মনোনীত করতে পারে। আপনি কি চয়েস বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক? অর্থাৎ এই যে 6 নম্বর ধাপে আপনি যখন আসবেন, আসার পরে এখানে জয়নিং প্রিফারেন্স নামে একটা অপশন দেখতে পারবেন। এখানেই বলা হবে যে আপনার যে 40টা প্রতিষ্ঠান রয়েছে এই 40টা প্রতিষ্ঠানের বাহিরে আপনি যদি চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে ইয়েস আই অ্যাগ্রি, আর যদি মনে করেন যে না আমি এই 40টাতেই চাকরি করব, এর বাইরে আমি চাকরি করব না, কিংবা হয়তো আপনি 40টা সিলেক্ট করে নাই, 5টা 7টা সিলেক্ট করছেন বা 10টা সিলেক্ট করছেন যে এর মধ্যে হলো না হলে আমি চাকরি করব না, সেটাও আপনি করতে পারেন। তাহলে এখানে কি দিবেন, ইয়েস এগ্রি দিবেন যদি সম্মতি থাকে, আর যদি সম্মতি না থাকে তাহলে নো আই ডোন্ট এগ্রি। তাহলে আমি ইয়েস আই এগ্রি দিলাম। দেওয়ার পরে এনে বলছে যে ধরনের প্রতিষ্ঠানে সুপারিশ পেতে ইচ্ছুক অগ্রাধিকার ভিত্তিতে তা নির্ধারণ করুন। অর্থাৎ আপনার কী ধরনের প্রতিষ্ঠান পছন্দ এখান থেকে আপনি সিলেক্ট করবেন, সেটা হচ্ছে জেনারেল, টেকনিক্যাল নাকি মাদ্রাসা। তো আমার দেখা যাচ্ছে হয়তো আমার 40টা প্রতিষ্ঠানের ভেতরে আমার চাকরি হলো না, এখন হয়তো আমার এই 40টা বাদে হয়তো আমাকে দূর কোনো অঞ্চলে হয়তো আমার চাকরিটা দিবে যেটা আমার পছন্দের বাহিরে। তো আমি চিন্তা করছি যে আমার হয়তো যদি জেনারেল হয় তাহলে খুব ভালো হবে। এখন কোনো কারণে হয়তো জেনারেল আপনার হলো না বা জেনারেলে পোস্ট ফাঁকা নেই, সেক্ষেত্রে আপনাকে কী করবে, সেক্ষেত্রে আপনার এখানে সিলেক্ট করতে হবে আপনি আসলে এরপর টেকনিক্যালে যাইতে চান নাকি মাদ্রাসায় যাইতে চান। তো আমি চাচ্ছি যে মাদ্রাসাতে যাব, তাহলে আমি মাদ্রাসা এখানে দিতে পারি। আর শেষমেশ যখন হলোই না তখন কি টেকনিক্যাল, অর্থাৎ প্রথমে আপনাকে জেনারেলে দেখা হবে, জেনারেলে সিট ফাঁকা থাকলে ওটাতে দিয়ে দিবে, না থাকলে মাদ্রাসায় দিবে, না থাকলে টেকনিক্যালে যে কোনো একটা প্রতিষ্ঠানে দিবে, দিয়ে তারা এখান থেকে অ্যাগ্রি হয়ে যাবে। অ্যাগ্রি হয়ে যাওয়ার পরে এখানে আমরা এর পরবর্তী ধাপ আমরা চলে যাব। এই পরবর্তী ধাপে দেখুন এই জায়গাটাই হচ্ছে আপনার ছবি আর সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে আপনার ছবিটার সাইজ কিন্তু দেখেন 300x300 পিক্সেল, যেটা অবশ্যই 100 KB বা 100 কিলোবাইট এর নিচে হতে হবে, এর উপরে গেলে হবে না। এবং এখানে আমি আবারও সতর্ক করতেছি, যদিও প্রথমে বলে দিছি, আবারও সতর্ক করতেছি 18তম নিবন্ধনে আবেদনের সময় আপনি যেই ছবি ব্যবহার করেছিলেন ঠিক সেই ছবি ব্যবহার করতে হবে। এখন ওই ছবি যদি আপনার হারায় যায় বা নষ্ট হয়ে যায়, খুঁজে না পান, তাহলে ওটা কিভাবে পাবেন সে সংক্রান্ত ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি।
আর খুঁজে যদি না পান তাহলে আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন, তাহলে সেখানে কিন্তু পেয়ে যাবেন। তাহলে এখানে আপনার ছবির উপর ক্লিক করলেই আপনার ছবির লোকেশনে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনার ছবি দিয়ে দিতে পারবেন। আবার ছবি যখন আপলোড হয়ে যাবে তখন এখান থেকে সিগনেচারের আবার জন্য সিগনেচার আপনি নিয়ে নিতে পারবেন। তো দেখা যাচ্ছে আপনার ছবি আর সিগনেচার এখান থেকে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে আপনার ক্লিক বিলো টু প্রোভাইড ইওর কনসেন্ট, অর্থাৎ আপনার যে সকল তথ্য সঠিক এইটা এখানে টিক দিতে হবে। এখানে একটা টিক চিহ্ন উঠবে, এটা প্রেস করলেই টিক চিহ্ন উঠবে। ওটার পরে বাস আপনার নেক্সট বাটনে এখন ক্লিক করতে হবে। অর্থাৎ দেখেন আমরা এখানে কিন্তু 7টা ধাপে চলে আসছি। নেক্সট ধাপে ক্লিক করার পরেই আপনার এই যে আবেদনটা করলেন এটার একটা প্রিভিউ দেখতে পারবেন। এটা প্রিভিউ আপনি দেখতে পারবেন এবং এই প্রিভিউ দেখে যদি মনে হয় কোনোরূপ আমার ভুল পরিলক্ষিত হয়েছে তাহলে আপনি আবার পিছনে ব্যাক করে সেটা কারেকশন করে নিতে পারবেন। করে নিয়ে বাস আপনার যেই ফাইনাল সাবমিট সেই সাবমিটের অপশন পাবেন। অর্থাৎ এই নেক্সট বাটনে গেলেই সেই ফাইনাল অপশনে সাবমিটের যে অপশন সেই অপশনটা আপনার সামনে প্রদর্শিত হবে। তো ফাইনাল সাবমিট যখন হয়ে যাবে তখন আপনার যে একটা অ্যাপ্লিকেশন যেই ফর্ম বা অ্যাপ্লিক্যান্ট কপি, সেই অ্যাপ্লিক্যান্ট কপি আপনাকে দেওয়া হবে, যেটা ডাউনলোড করে আপনি সংরক্ষণ করতে পারবেন এবং যার উপরে আপনি একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড আপনি সেখানে পাবেন এবং এটা সংরক্ষণ করতে হবে। আর এর পরবর্তী যে ধাপটা রয়েছে, এই পরবর্তী ধাপ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশনের ফি পরিশোধ করতে হবে। কোনো কারণে যদি এটা ভুলে যান তাহলে সব শেষ, আমও গেল সালাও গেল। আর আমার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, একটা গল্প শেয়ার করেছিলাম এই গণবিজ্ঞপ্তিতে আবেদন নিয়েই, এবং একজন প্রার্থীর হওয়া চাকরি কীভাবে হলো না সেই বিষয় নিয়ে খুব সুন্দর করে গল্পটার মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং শিক্ষণীয় একটা গল্প। আপনারা চাইলে গল্পটা দেখে আসতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে আমি সেই গল্পের লিঙ্কটা দিয়ে দিব। আর এটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে আসবে। তো যাই হোক, আমি আর নেক্সট ধাপে যাচ্ছি না, কারণ এটা জাস্ট একটা ডেমো হিসেবে আপনাদের দেখালাম একটা রোল নম্বর নিয়ে একজন ক্যান্ডিডেটের, এবং কিভাবে কি উপায়ে আপনারা এই আবেদনটা করবেন বা এখানে কয়টি ধাপ রয়েছে এবং কোন কোন ধাপে কি কি আছে সব ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম এবং প্রসেসটা খুব সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এরপরেও যদি কোনো ধরনের সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট করবেন। আর এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন আপডেট তথ্য পেতে এবং যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, কারণ এই চ্যানেলটি মূলত যারা এনটিআরসির পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং লেকচারার ইংলিশ এই পদের জন্য কোর্স করাই যাচ্ছে এবং এই দুটা পদের জন্যই মূলত হচ্ছে এনটিআরসি সম্পর্কিত এইসব বিষয়গুলো তথ্য আপলোড করা হচ্ছে, যার সুবিধা পাচ্ছে আধার সাবজেক্টের স্টুডেন্ট বা আধার সাবজেক্টের ক্যান্ডিডেটগুলো। আর মূলত এই চ্যানেলটা কাজ করে যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং লেকচারার ইংলিশ এই দুটা পদের জন্য। আপনারা যারা এই দুটা পদে চাকরিতে অংশগ্রহণ করবেন এবং চাকরি নিশ্চিত করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই নিবন্ধন লিখিত কোর্সে ভর্তি হয়ে যাবেন, কারণ আমি সফলভাবে আমার 18তম নিবন্ধন কোর্সটি সম্পন্ন করেছি। এখান থেকে অনেক ক্যান্ডিডেট তারা স্কুল এবং কলেজে জয়েন করবে যারা ফাইনালি উত্তীর্ণ হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হয়। আর এই গণবিজ্ঞপ্তিতে আবেদন পরবর্তী আপনাদের আর কি কি কাজ রয়েছে, কি কী করতে হবে সেগুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে পর্যায়ক্রমে জানানো হবে। আর এই বিষয়গুলো জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।